একটু খারাপ সংবাদ আছে। গতকালকে রাত্রে থেকে মানে এখন থেকে প্রায় 4-5 ঘন্টা যাবৎ এবং খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন। আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে। আর যতটুকু তথ্য আছে, খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন, বাট ওনার মৃত্যুর খবর এখন পর্যন্ত কোনো অথরাইজড গণমাধ্যম অথবা খালেদা জিয়ার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে নিশ্চিত করা হয়নি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি স্থায়ী কমিটির একজন সদস্য। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সেই নিরাপত্তা সুবিধা তারেক রহমানও পাবেন এবং সেই নিরাপত্তা নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কঠিন পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার অবস্থা চরম সংকটাপূর্ণ। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যাবার সম্ভাবনা রয়েছে। আজকে বিকেলে তাকে আবার ভেন্টিলেশনে ঢোকানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে জনগণের কাছে একটি আহ্বান জানানো হয়েছে, সেটি হচ্ছে বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য মিডিয়া বা গণমাধ্যমে জনগণের সামনে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনকে। সুতরাং অনুরোধ করা হয়েছে ডক্টর AZM জাহিদ হোসেনের বরাত ছাড়া বেগম জিয়া সংক্রান্ত যে কোনো তথ্য, তার অসুস্থতা, তার সুস্থতা, তার শারীরিক অবস্থা, তার বর্তমান অবস্থা ইত্যাদি যে কোনো তথ্য না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে 69% মানুষ সন্তুষ্ট, 80% মানুষ আশাবাদী যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। নরেন্দ্র মোদী বয়সে আমার 3 বছরের ছোট, আপনি তার বয়স 74 বছর, আমার বয়স 77। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, নরেন্দ্র মোদী তো মুক্তিযোদ্ধা ছিল না। বিএনপির কোন লোকজন গান বাজনার বিরুদ্ধে কোনো কথা বলে না। তো আমরা সামনে নির্বাচন, আমরা জানি একটু গান বাজনা করতে পারি, আপনারা জানি গান বাজনা শুনতে পারেন, তার জন্য ব্যবস্থা আপনাকে করুন লাগবে না। সামনে ধানের শীষ প্রতীকে আমি আপনাদের কাছে দোয়া চাই, ভোট ভিক্ষা চাই। বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে। আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না এখানে। 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। There will be no ifs or buts. এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। আলহামদুলিল্লাহ, একটা ভালো সংবাদ দিতে আসছে। চারদিকে আসলে এত খারাপ সংবাদ, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই দেশগুলিতে রাজনীতি এতটা নোংরা যে আসলে আমরা ক্ষমতার স্বার্থে যে কোনো সময় যে কোনো কিছু ঘেটু আমরা করতেই পারি। আর একটা 5 আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাযোগ্য বিডিআর ট্র্যাজেডির পেছনে কারা জড়িত, কে ছিলেন এর সমন্বয়কারী, কিভাবে এই মিশন পরিচালনা করা হয়েছে, দীর্ঘ 16 বছর ধরে অন্ধকারে ঢেকে থাকা এই রহস্যের চাদর এবার উন্মোচন করল জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। জামাত ইসলামের 5% ভোট নাই, তো 5% ভোট নাই, এই দল নিয়ে এত টেনশন করার কি আছে? নির্বাচনী প্রচারণা করতে গেলে হামলা করার দরকার কি তোমাদের? পুরো জাতিকে রাজনীতিতে বিরাট সারপ্রাইজ দিল জামাত ইসলামী। হ্যাঁ, এখন মৃত্যুর খবরটা নিয়ে যতটুকু ধোঁয়াশা এবং কুয়াশা আছে, আমি যদি প্রথম আলোর একটা রিপোর্ট দেখি, প্রথম আলোর, আমি অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে গেলাম না বা গণমাধ্যমে ওইভাবে আসেও নাই, প্রথম আলোর রিপোর্টটি বলছে আহমেদ আজম খান গত রাতে ওনাকে দেখতে গিয়েছিলেন, তবে দেখার সুযোগ পাননি, কারণ বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে ওনাকে আইসিইউতে, এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, তিনি এখন ওই অবস্থায় আছেন। অর্থাৎ ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন। বলার মতন কোনো কন্ডিশনে তিনি এখনো আসেননি। তো গত বুধবার থেকে প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন। সামান্য সংকট কাটার কথা বললেও এই মুহূর্তে যতটুকু তথ্যপাত্র জানা যাচ্ছে যে তিনার শারীরিক অবস্থা আসলেই খারাপ। কথা বলতে পারেন না, আমাদের সোজা ভাষায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না, আমাদের লোকালিটিতে বলে যে জব বন্ধ হয়ে গেছে। হয়তোবা তারেক রহমানের জন্য অপেক্ষা। তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে, বিএনপির যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন, তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জনাব তারেক রহমান দেশে আসছেন। এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে? কারণ লাইফ সাপোর্ট এক ধরনের অর্থ হচ্ছে যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া, আমরা কথা বলি বা দেখি, চিনি, বুঝি, সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয়। আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দম নাই, তারপরেও মেকানিজমের মাধ্যমে, মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল রাখা হয়, ফুসফুসকে সচল রাখা হয়। তবে আনুষ্ঠানিকভাবে ওনাকে এখনো ডাক্তার অথবা ওনার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে মারা গেছেন এমন কথা এখনো আসলে ঘোষণা করা হয়নি। আর গেল রাতে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা, আপনি দেখছেন যে ট্রাক, তারপর হচ্ছে ব্যারিকেড, পুলিশের পক্ষ থেকে নানান ধরনের অ্যাক্টিভিটিস, এগুলো দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, সম্ভবত তিনি মারা গেছেন। এখন তিনি এই খবরটা চাউর হলে সেখানে মুহূর্তের মধ্যে
লাখ লাখ না কোটি মানুষের একটা সমাগম ঘটবে, এই ভিড়টাকে পুলিশ সামলাইতে হলে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দরকার লাগবে। আবার কেউ কেউ বলছেন গতকালকে ওনাকে ভিআইপি হিসাবে যেই মূল্যায়ন করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের অতি অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং খালেদা জিয়ার পরিবার সহ খালেদা জিয়াকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়ারও ঘোষণা করা হয়েছে। এখন ওইটাও হতে পারে যখন কাউকে এসএসএফ এর নিরাপত্তা দেওয়া হয় সেই ক্ষেত্রে তার স্বাভাবিক যে নর্মাল প্রটোকল দলীয়গুলো থাকে না, একটা স্পেশাল নিরাপত্তা, যেমন শেখ হাসিনার পরিবার এসএসএফ নিরাপত্তা পাইতো, তো জনাব তারেক রহমান তিনি যদি দেশে আসেন তিনিও এসএসএফ এর প্রটোকল পাবেন। আর তারেকের দেশে আসার জন্য এখানে যতটুকু আমরা দেখছি যে ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি, ওনার নিজস্ব যে সিকিউরিটি, পাশাপাশি হচ্ছে এসএসএফ নিরাপত্তা, ওনার বাড়িতে বাসভবনে বা জিয়া পরিবারের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। তবে সবশেষ আমরা যদি এক কথায় বলি, বেগম খালেদা জিয়া সম্ভবত আর বেশিক্ষণ বা বেশি দিন বাঁচবেন না যদি লাইফ সাপোর্ট থেকে বের করা হয়। কারণ অনেক সময় লাইফ সাপোর্টে থাকা মানে হচ্ছে আমরা মেশিনারিজ যন্ত্রপাতির মাধ্যমে বেঁচে আছেন, আসলে বেঁচে নাই। এখন এটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে। সো গতকালকে রাত্র থেকে যারা দেখছেন খবরগুলো যে মারা গেছেন, এটা আসলে শতভাগ সঠিক না। যেহেতু তিনি এখনো ভেন্টিলেশনে আছেন, লাইফ সাপোর্টে আছেন, তিনি এখনো আমরা ধরে নিতে পারি জীবিত আছেন। জনাব তারেক রহমান আসলে হয়তো বা পরবর্তী আপডেট আমরা পাবো, বা আজকের দিনেও হতে পারে যে এই খবরটা চলে আসতে পারে। তবে আল্লাহ ওনাকে সুস্থ করে ওনার সন্তানকে এক নজর দেখার মতন তৌফিক দান করুক। রাজনীতির জন্য ওনার আর কোনো রকম কিছুই নেই এই মুহূর্তে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি স্থায়ী কমিটির একজন সদস্য। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সেই নিরাপত্তা সুবিধা তারেক রহমানও পাবেন এবং সেই নিরাপত্তা নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তারেক রহমান পাবেন কি পাবেন না এটি জানানো হয়নি, তবে নিয়ম অনুযায়ী বেগম খালেদা জিয়া যেহেতু সন্তান আর নিরাপত্তার একটি বিষয় তিনি সামনে এনেছেন এবং সরকারের পক্ষ থেকে আজকে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন সব ধরনের নিরাপত্তা এবং তার আসার যেই ব্যবস্থা সেটি করা হয়েছে, অর্থাৎ কোনো রকম সমস্যা নেই, সরকারের ক্ষেত্রে কোনো বাধা তো নেই, বরং সর্বোচ্চ তাকে সহযোগিতা করা হবে। সম্ভবত সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাস এবং নিরাপত্তা বিষয়ক যে সংস্থাগুলো কাজ করছে তাদের সাথে আলাপ আলোচনা ক্রমে হয়তো সিদ্ধান্ত হয়েছে যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং তিনি ফিরবেন এবং বেগম খালেদা জিয়ার জন্য যেই এসএসএফ এর নিরাপত্তা সুবিধাটা আছে সেই সুবিধাটা তিনি এখন পাবেন, কারণ ইতিমধ্যে একটি নিরাপত্তা ইস্যু সামনে এসছে, এটা সবাই জানেন। দর্শক, অন্তত এখন একটি যেই দ্বিধাদ্বন্দ্ব ছিল গত 2 দিন ধরে যে তারেক রহমান আসবেন কি আসবেন না, তারেক রহমান তার নিজের আসার ক্ষেত্রে তিনি নিজেই বলেছেন যে তার আসার বিষয়টি অবধারিত নয় এবং একক সিদ্ধান্তের বিষয় না। সুতরাং যেহেতু এই কথা বলার মধ্য দিয়েই বোঝা গেছে যে এই দায়িত্বটা সরকারেরও, সুতরাং সরকার সেই অনুযায়ী খুব দ্রুত এমন একটা পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং কিছুক্ষণ আগে জানা গেছে যে এভার কেয়ার হসপিটালে এসএসএফ এর সদস্যরা এসেছেন এবং তারা রেকি করে গেছেন। হয়তো আজকে রাতের মধ্যেই তারা তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থা সেখানে নিশ্চিত করবে এবং এই নিরাপত্তা ব্যবস্থার সাথে তারেক রহমানের নিরাপত্তা যুক্ত, কারণ তারেক রহমান যখন মুভ করবেন এভার কেয়ার হসপিটালে আসবেন, পুরো এলাকা জুড়ে যেই এসএসএফ এর বিশেষ নিরাপত্তা সেটা অন্য কোনো সংস্থা দিতে পারে না। এসএসএফই সাধারণত এই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল গুলো পালন করে থাকে এবং নিরাপত্তাগুলো নিশ্চিত করে থাকে। তো তাদের সেই নিরাপত্তার পুরো ব্যবস্থাটা কার্যকর হবে সম্ভবত আজকে থেকে, এবং ফলে তারেক রহমানের আসার ক্ষেত্রে যেই একটি গুঞ্জন ছিল যে তিনি সম্ভবত এই পরিস্থিতিতে আর নাও ফিরতে পারেন, তো সেটির অন্তত অবসান ঘটলো, তিনি ফিরছেন। এটি বিএনপির জন্য নিঃসন্দেহে এটি সুখবর। তবে একই সঙ্গে একটি বিষয় যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে সেটি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসা সবকিছু মিলায় একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং সেই কারণেই হয়তো এসএসএফ, পুলিশ, অন্যান্য সংস্থা পুরো বিষয়টি দেখভাল করবে। দর্শক, ইতিমধ্যে জেনেছেন যে নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন, তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন, সুস্থতা কামনা করেছেন এবং ভারতের পক্ষ থেকে চিকিৎসা সহ সমস্ত সহায়তার আশ্বাস তিনি দিয়েছেন। চীনের সরকার রেসপন্স করেছেন এবং ইতিমধ্যে চীনের 5 জন বিশেষজ্ঞ ডাক্তার এভার কেয়ার হসপিটালে এসেছেন এবং তারা চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন। আরো 5 জন বিশেষজ্ঞ ডাক্তার আসবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার এই স্বাস্থ্য ইস্যুটি এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। সর্বশেষ খবর হলো তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে, আইসিইউতে সম্ভবত আছেন অথবা ভেন্টিলেশনে তিনি ইতিমধ্যে চলে গেছেন। ফলে একটা উদ্বেগ উৎকণ্ঠা বাড়ার সাথে সাথে তার নিরাপত্তা এবং অন্যান্য কার্যকর ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার এবং সংশ্লিষ্ট মহল। কঠিন পরিস্থিতিতে
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার অবস্থা চরম সংকটাপূর্ণ। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যাবার সম্ভাবনা রয়েছে। আজকে বিকেলে তাকে আবার ভেন্টিলেশনে ঢোকানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে জনগণের কাছে একটি আহ্বান জানানো হয়েছে, সেটি হচ্ছে বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য মিডিয়া বা গণমাধ্যমে জনগণের সামনে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনকে। সুতরাং অনুরোধ করা হয়েছে ডক্টর AZM জাহিদ হোসেনের বরাত ছাড়া বেগম জিয়া সংক্রান্ত যে কোনো তথ্য, তার অসুস্থতা, তার সুস্থতা, তার শারীরিক অবস্থা, তার বর্তমান অবস্থা ইত্যাদি যে কোনো তথ্য না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। আমরাও দেশবাসীর কাছে, আমার ভিডিও যারা দেখছেন সবার প্রতি অনুরোধ জানাই, তার এই সংকটাপূর্ণ মুহূর্তে তার চিকিৎসা সংক্রান্ত বা শারীরিক অবস্থা সংক্রান্ত কোনো বিভ্রান্তিমূলক তথ্য আপনারা কেউ দয়া করে ছড়াবেন না। এখন আমি এই বিএনপির নেতাকর্মীদেরকে একটি বিষয়ে খুব জোরালোভাবে অনুরোধ জানাবো। এই মুহূর্তে বিএনপির যারা সমর্থক আছেন, যারা নেতাকর্মী আছেন, তাদেরকে অতি দ্রুত রাস্তায় নেমে আসা উচিত, বিক্ষোভ প্রদর্শন করা উচিত। কারণ বিএনপির ভিতরে একটি পক্ষ সত্যি তারেক রহমান যেন দেশে না আসতে পারেন তার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে। এই যে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, তিনি স্পষ্ট জানিয়েছেন যে দেশে ফেরার একক সিদ্ধান্ত গ্রহণ তার এখতিয়ারভুক্ত নয়। তার মানে এখানে ঘাপলা আছে। এখন আমরা বিএনপির কিছু নেতাকর্মী এবং তাদের জোট সঙ্গীদের কিছু কথাবার্তা আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক মনে হচ্ছে এবং আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে তারেক রহমান যদি বেগম জিয়ার জীবিত অবস্থায় বাংলাদেশে আসতে না পারেন, তাহলে হয়তো বিএনপি দল হিসেবে নিশ্চিহ্ন হয়ে যাবার সম্ভাবনা আছে বা এই দলটি হাইজাক হয়ে যাবার সম্ভাবনা আছে। তারেক রহমানকে আর দেশে ফিরতে দেওয়া হবে না, এরকম আমাদের কাছে এটি জাস্ট, কিন্তু আমি আমার পার্সোনাল অভিমত আপনাদের কাছে ব্যক্ত করছি। এটা যদি আপনারা বলেন যে দলিল কি, প্রমাণ কি, এটা আমি দিতে পারবো না। তবে আমি একজন রাজনীতির কর্মী হিসেবে আমি যতটুকু বুঝছি ততটুকু আমি আপনাদের কাছে শেয়ার করছি। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে যদি তারেক রহমান তার আগেই দেশে না আসেন, তাহলে এই দলের নেতৃত্ব আর তারেক রহমানের হাতে থাকছে না, জিয়া পরিবারের হাতেও থাকছে না, এটি হাইজ্যাক হয়ে যাচ্ছে। যার কারণেই তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন, তাকে দেশে ফিরিয়ে আনার মতো কার্যকর কোনো ভূমিকা বিএনপির আজও পর্যন্ত আমরা দেখিনি এবং এই মুহূর্তেও তারা নিচ্ছে না। যখন তারেক রহমান তার অপারগতার কথা স্বীকার করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তারেক রহমান যদি আজই দেশে ফিরতে চান, আজই তার জন্য স্পেশাল ট্রাভেল ভিসা তার জন্য অনুমোদন করা হবে। এর চেয়ে আর কি হতে পারে? বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা পর্যায়ে বলা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না। এরকমটি মনে করার কোনো কারণ নাই। এইটা যদি আপনারা মনে করেন, তাহলে শুধু ওই আমরা মনে করবো যে ওই পক্ষটা, ওই কুচক্রী মহলটা গোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে। জামাত ইসলামের খেয়ে এত দায় ঠেকে নাই যে তারেক রহমানকে দেশে আসতে বাধা দেবে। আর জামাত ইসলামের কি এমন ক্ষমতা হয়ে পড়েছে যে তারেক রহমানকে দেশে আসতে বাধা দেবে? জামাতের প্রতি এত ভয় কেন আপনাদের? জামাত তো কিছুই না। বিএনপির নেতারাই তো বিভিন্ন জায়গায় গোলাবাজি করে বেড়াচ্ছে যে জামাত 4টার বেশি, 6টার বেশি, 10টার বেশি আসন পাবে না। ফজু পাগলা তো গোলা ফাটায় ফেলছে, সে বিষ খাওয়ারও হুমকি দিয়েছে। তাহলে এত ভয় কিসের? সুতরাং আমি মনে করি বিএনপির সমর্থকদের, কর্মীদের, নেতাদের অতি দ্রুত মাঠে নেমে বিক্ষোভ মিছিল করতে হবে এবং প্রচন্ড বিক্ষোভ করতে হবে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য। যে কোনো মূল্যে বেগম জিয়ার কোনো কিছু হবার পূর্বেই তারেক রহমানকে দেশে আসতে হবে যদি বিএনপিকে বাঁচাতে হয়। নাহলে বিএনপি কিন্তু বাঁচবে না। বিএনপি, আমার কাছে মনে হচ্ছে বিএনপি বাঁচবে না। বেগম জিয়ার ওফাতের সাথে সাথে বিএনপিও শেষ হয়ে যাবে, বিএনপিরও মৃত্যু ঘটবে। তার একটি বাস্তব নমুনা আমি আপনাদেরকে দিচ্ছি, দেখেন, একেবারে উদাহরণ সহ আমি দিচ্ছি। বেগম জিয়ার এই মুমূর্ষু অবস্থায় যখন জামাত ইসলাম বিভিন্ন জায়গায় তার জন্য দোয়ার ব্যবস্থা করেছেন, দেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করছে, হাই হাই করছে, চোখের পানি ফেলছে, ঠিক সেই সময় বিএনপির নেতারা তারা ব্যস্ত হয়ে পড়েছে যে তার জানাজায় কত মানুষ হবে। চিন্তা করতে পেরেছেন? মানসিকতা চিন্তা করতে পেরেছেন? এই যে নরসিংদীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, তিনি নিজের মুখে কি বলেছে আপনারা শুনুন, নিজের কানে শুনুন, তার বক্তব্যটা একটু শুনুন। বাংলাদেশে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। আজকে 45 বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহধর্মিনী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে এমন কোন মাঠ কিন্তু বাংলাদেশে নাই যেই মাঠে জানাজার নামাজ পড়ার জায়গা হবে। এবার বুঝতে পেরেছেন আপনারা? তাদের আনন্দের সীমা নাই যে বেগম জিয়া কখন মরবে। তারা এই চিন্তায় আছে। মানুষ চোখের পানি ফেলছে, হাউদাস করছে বেগম জিয়ার জন্য। বেগম জিয়া এই মুহূর্তে রাজনীতির মাঠ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানেই বাংলাদেশ একটা সংকটাপূর্ণ অবস্থার দিকে ধাবিত হওয়া। আর সেই সময় ওনারা চিন্তা করতে পেরেছেন কোন ধরনের মানসিকতা। এরা নাকি বিএনপির নেতা, একটা জেলার সাধারণ সম্পাদক। এই জন্য বিএনপি
17 বছর ধরে কোনো আন্দোলন দানা বাঁধতে পারেনি, কোনো আন্দোলন সফল করতে পারেনি এই লোকগুলোর কারণে। শুধু তাই নয়, ওনার কথাই বা বলি কেন, বিএনপির আরেক জোট সঙ্গী শাহাদত হোসেন সেলিম, তিনি দেখুন কি বলেছেন। তিনি বলছেন যে খালেদা জিয়া মারা গেলেও বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আমরা আলহামদুলিল্লাহ করবো। এটা কোন জাতীয়, আমরা কাদের পাল্লায় পড়েছি? দেশ কাদেরকে হাতে পড়তে যাচ্ছে? আমরা করতে দিতে পারি না, এই সমস্ত পাগল ছাগলদের হাতে আমরা দেশ করতে দিতে পারি না। 24-এর পরে অন্তত বাংলাদেশের মানুষের, বাংলাদেশের জনগণের একটা দায়িত্ব কিন্তু অবশ্যই তৈরি হয়েছে। পাগল ছাগলের হাতে যদি আপনারা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এই সমস্ত লোকদের হাতে ক্ষমতা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাদেরকে আবার ভুগতে হবে, দীর্ঘদিনের খেসারত আপনাদেরকে দিতে হবে। আপনাদের একটা ভুলের কারণে শেখ হাসিনাকে আপনারা যখন ক্ষমতা এনেছিলেন 2009 সালে, তখন কিন্তু আমার মতো ক্ষুদ্র লোক বিভিন্ন জায়গায় বলে বেড়াতাম, আত্মীয় স্বজনদের ভিতরে বলতাম, চেষ্টা করেছি বলতে, যে শেখ হাসিনা ক্ষমতায় আসা মানে কিন্তু ভারত বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে। জনগণ অবশ্য, জনগণকে পুরোপুরি এখানে দোষ দেওয়া যাবে না, কারণ জনগণ ঠিকই ওই সময় 4 দলীয় জোটকেই ভোট দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা তো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মঈনুদ্দিন, ফকিরউদ্দিন তারা শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে গিয়েছিল, জনগণের এখানে করার কিছু ছিল না। কিন্তু জনগণ সজাগ ছিল না, আমরা সজাগ ছিলাম না। এই সজাগ না থাকার কারণে আমাদের উপর দিয়ে 17 বছর অন্ধকার চেপে বসেছিল আমাদের বুকের উপরে জগদ্দল পাথরের মতো। অবশেষে এই 24-এর জুলাই গণঅভ্যুত্থানকারীরা, 24-এর বিপ্লবীরা, ছাত্র জনতা, ছোট ছোট বাচ্চারা, শিশুরা তাদের জীবন দিয়ে সেই আধারের পর্দা ধ্বংস করে দিয়েছে, মূলোৎপাটন করে দিয়েছে। আমাদের সামনে এখন যখন আমরা একটু আশার আলো দেখছি, আবার যদি আমাদের কোনো ভুলে এইরকম যারা দেশ বিরোধী অবস্থান নিয়েছে, যাদের চিন্তা চেতনা, যাদের মগজ পচে গেছে, ক্ষমতা ছাড়া যাদের মাথার ভিতরে দেশের চিন্তা বিন্দু মাত্র নাই, এই সমস্ত লোককে যদি আমরা আবার নির্বাচিত করি তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের আর ক্ষমা করবেন না। পুরাই বাংলাদেশটাকে উল্টায় দেবেন ভূমিকম্প দিয়ে। এই যে দেখছেন না, কয়েকদিনের ভিতরে, বিগত 8-10 দিনের ভিতরে কিন্তু 40-50 বার ভূমিকম্প হওয়া সারা, এটা কিন্তু একটা ইঙ্গিত। এই ইঙ্গিতটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমার কাছে মনে হয় যদি আমরা আবার কোনো ভুল করে থাকি তাহলে কিন্তু আল্লাহ আমাদের এই দেশটাকে মনে হয় একেবারে উল্টায় দিবেন, এদেশ আর রাখবেন না। অযোগ্য, অপদার্থ এই লোকগুলোকে আমরা যদি ক্ষমতার মসনদে বসাই, ক্ষমতার দিকে যদি ঠেলে দেই, যোগ্য মানুষদের নিয়ন্ত্রণের ক্ষমতা যদি অযোগ্যদের হাতে আমরা ছেড়ে দেই, তাহলে কিন্তু আমাদের এমন শাস্তি পেতে হবে, দুনিয়াতেও শাস্তি পেতে হবে, আখিরাতে তো আছেই। ও কথা, আখিরাতের কথা না হয় পরেই বললাম, কারণ অনেকেরই আবার আখিরাতের কথা শুনলে পরে চুলকানি শুরু হয় যে আখিরাত আবার কি। সুতরাং দুনিয়াতেই শেখ হাসিনা যেরকম জেলখানা বানিয়ে ফেলেছিল, এরকম জেলখানায় পড়তে হবে আমাদের। সুতরাং সর্বশেষ আবার বিএনপির নেতা কর্মীদের কাছে অনুরোধ জানাই, যারা তারেক রহমানকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ুন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সংগ্রাম, আন্দোলন শুরু করুন অতি দ্রুত, না হলে পরে কিন্তু পস্তাতে হবে। বা -2 ফর্মুলা তিনি বলেননি, কিন্তু একটা তো বিষয় আছেই যে বাংলাদেশে এসে তিনি রাজনীতিতে অংশ নিতে পারছেন না, মায়ের এমন একটি সংকট সময় তিনি আসতে পারছেন না। এর মধ্যেই যে জরিপ হচ্ছে 80% মানুষ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, অথচ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন। ফলে এই জরিপের আসলে কি অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? এই 69% বাংলাদেশি সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের উপর, তারপর 80% মানুষ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে বলে বিশ্বাস করে, এবং 66% মানুষ ভোট দেবেন। আগে তো হলো যে অবাধ সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে এরকম হিউজ পরিমাণ যে সংখ্যাটা, এখানে এটাও কিন্তু বেশ বিতর্কিত। ফলে আমার ধারণা যে মার্কিন IRI তার যে প্রতিবেদন, এই প্রতিবেদন কি পক্ষপাত দুষ্ট কিনা, কিসের উপর ভিত্তি করে তারা এই জরিপটা দিয়েছে, এটা নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে আলোচনা হবে, সমালোচনা হবে। আমেরিকার প্রতিষ্ঠানগুলোর যখন জরিপ সামনে আসে, যেহেতু আমেরিকার উপরেই বা আমেরিকার প্রতিষ্ঠানের উপরেই মানুষের আস্থা কম, ফলে সেরকম কোনো প্রতিষ্ঠান যখন জরিপ করে তখন তারপরে কিন্তু ভরসা তো থাকেই না, বরং মনে করা হয় এটা মধ্যে নিশ্চয়ই কোনো কিন্তু আছে, কোনো মতলব আছে। সেই মতলবটা কি একটু পরিষ্কার না, হয়তো আলোচনা হবে। কারণ এইরকম একটা সরকারের প্রতি আস্থা 69% মানুষের, নির্বাচনের প্রতি আস্থা যে 80% মানুষ মনে করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে, 66% মানুষ ভোট দেবে, এটা তো একটা হিউজ বিষয়। মানে বিষয় কি আসলে কি তাই? যে কথাটা আমি অনেকদিন ধরে বলে আসছি, মানে বেসিক্যালি ভারতকে নিয়ে বা আমাদের জানাশোনার যে তত্ত্বটা, অ্যাকর্ডিং টু দ্যাট নলেজ, এটা যে সত্যিকার অর্থে এর বাহিরে যায় নাই সেটার প্রমাণ IMF দিয়েছে ভারতের অর্থনীতি নিয়ে। খবর হলো ভারতের অর্থনীতিকে বা যে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট মানে স্ট্যাটিস্টিক্সটাকে ডাউনগ্রেড করেছে IMF। আমি আসছি পয়েন্টে, কেন ডাউনগ্রেড করলো এটা, এবং ডাউনগ্রেড তারা করে বলেছে, আপনি যে বলছেন আপনার অর্থনীতি জিডিপি 8.0 বলছে ভারত, IMF বলছে 5.9%। আপনি কল্পনা করেন 5.9% বলছে, এবং তাদের প্রেডিকশন মানে IMF। এখানে অর্থাৎ বাংলাদেশকে একই ওষুধ দিয়েছিল শেখ হাসিনা। হয় শেখ হাসিনা
কাছ থেকে শিখেছে ভারত, অবভিয়াসলি ইটস নট, বিকজ ইটস গোয়িং অন ফর এ লং টাইম ইন ইন্ডিয়া। অথবা আপনার ভারত দেখে ভারতের ফর্মুলাতেই শেখ হাসিনা আমাদেরকে এই মিথ্যা তথ্য দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনীতি বা জিডিপি এবং আমাদের রিজার্ভ দেখাতো, যা পরবর্তী সময় IMF এরই আপনার ইনভেস্টিগেশনে তারা অডিটে তারা বের করেছে এবং এটাকে রিসেটল করেছে, আপনার রিঅ্যাডজাস্ট করেছে তারা আপনাদের এই কি বলে এটাকে, এই আমাদের যে রিজার্ভ এবং আমাদের রেমিটেন্স রিজার্ভের পরিমাণটা সবকিছু এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শুরু করে। ঠিক ভারতও অবশেষে ভারতের মিথ্যা তত্ত্ব, জল্পনা কল্পনা এবং মানে বিশ্বের বুকে দেখে, অর্থাৎ নরেন্দ্র মোদীর অধীনে ভারতের অর্থনীতি বর্তমানে আকাশচু আছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে কে আপনি জানেন? দিয়েছে আপনার IMF বলছে আপনি যে অর্থনৈতিক জিডিপি এবং আপনার যে অর্থনৈতিক এই যে অ্যাকাউন্ট যেটা দেখাচ্ছেন প্রতিটা তথ্যই ভুল। একই কাজ করতো শেখ হাসিনা বাংলাদেশে। দিস ইজ আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। এগুলা জানা দরকার, দেখা দরকার, কথা বলা দরকার আমাদের। আমি বলছিলাম না, বর্তমানে আমাদের সরকার যে সরকারের সবচেয়ে বড় আমার কাছে সবচেয়ে সফলতা বা আমার কাছে সবচেয়ে এই কি বলে এটাকে, আমার কাছে স্যাটিসফ্যাকশনের জায়গা হলো নট আ সিঙ্গেল পিস অফ ইনফরমেশন এই মুহূর্তে যে সরকার থেকে এই গভর্নমেন্ট ডক্টর ইউনূস গভর্নমেন্ট আমাদেরকে দেয়, নট আ সিঙ্গেল ইনফরমেশন ইজ ফেব্রিকেটেড, ম্যানিপুলেটেড অর লাই অর মিসরিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য গুড থিং, ইট শুড বি ইন বাংলাদেশ ফার্স্ট, ইট শুড বি অলওয়েজ ইট শুড বি। এটা আমেরিকা বা ব্রিটেনে এটা করলে উপায় নাই, এটা যারা করবেন জেল খাটবেন তারা, কারণ এটা ফেডারেল ক্রাইম হিসাবে ধরে নেওয়া হয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে বলি আবারও যারা যোগ দিলেন এই মাত্র, ওয়েলকাম টু দিস লাইভ। ভারতের অর্থনীতি যে সত্যিকার অর্থেই পরাভূত এবং একটা বিপর্যস্ত অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ভারত, সেটা IMF ধরে প্রমাণ করে দিয়েছে। কিভাবে? ভারত তারা অর্থনৈতিক সমৃদ্ধি বলতো, বাংলাদেশকে উদাহরণ দিত, বাংলাদেশ যদি উন্নতি করতে চায় ভারতকে ফলো করা উচিত। এবং আমি সবসময় বলতাম, আমি না, যারা অর্থনীতি বোঝেন এবং রাজনীতি বোঝেন তারা মনে করতেন, আমরা মনে করতাম যে ভারতের ইনভেস্টমেন্টের জন্য ভারত একটা বিপজ্জনক কান্ট্রি। ওয়াই? বিকজ এই যে মাইনরিটি টর্চার এবং এই যে আপনার ধর্মীয় বিদ্বেষ ভারতে লেগেই আছে এবং সরকারের যে ইনস্টিটিউশনালাইজড বা আপনার যে ধর্মীয় বিদ্বেষ বা মাইনরিটি টর্চার বা এই যে ডিসক্রিপেন্সি চলে, এই ধরনের একটা আপনার আনস্টেবল কান্ট্রিতে সাধারণত বিনিয়োগ করার আগে কোম্পানিগুলো তিনবার চিন্তা করবে, কারণ ভবিষ্যতে বাংলাদেশে যে কোন ধরনের ধর্মীয় আপনার সংঘাত আপনার লেগে যেতে পারে। কেন লেগে যেতে পারে? বিকজ দেয়ার আর মেনি ভিকটিমস অফ দেয়ার আপনাদের অপারেশনস। সো এগুলা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে এবং এটা কিন্তু স্বাভাবিক। এজন্য এই দেশগুলা, ভারতের মতো বড় দেশ কেন বিপজ্জনক? নরেন্দ্র মোদীর এই গভর্নমেন্ট যে সিস্টেম অফ গভর্নেন্স যেটা আছে, এটা অবশ্যই ভারতের অর্থনীতির জন্য সাস্টেইনেবল হবে না। এটা আমি আগে বলেছি এবং সেটা যে সত্যিকার অর্থে সত্য, সেটা কিন্তু প্রমাণ পেয়েছে দিল IMF বা ওয়ার্ল্ড ব্যাংকের মতো জায়গায় বড় বড় পোস্টে ভারতীয়রা কাজ করেন। সুতরাং ইট ইজ ভেরি টাফ টু গেট এনি ইনফরমেশন অনেস্টলি স্পিকিং ফ্রম দেম, বিকজ এটা যে কোনোভাবে দ্য হোল্ড ইনফরমেশন ব্যাক ফ্রম দ্য পাবলিক। কারণ তাদের যে কোনোভাবে তাদের আপনার বিশাল বড় একটা লুকবল কাজ করে IMF এ বা আমি যদি বলি ওয়ার্ল্ড ব্যাংকে, সেখান থেকে ইটস নট ইজি লেডিস এন্ড জেন্টলম্যান। বাট ফাইনালি সামথিং উই নিড টু টক অ্যাবাউট দ্যাট। It's not because I'm talking against India. It is the real situation. This is how corrupted regime এবং আমি যদি বলি dysfunctional regime, they manipulate every piece of information from the public or before the public, ladies and gentlemen. So আজকে আবার বলি যে IMF বলছে যে আপনি যে আপনার অর্থনীতি বা আপনার যে অ্যাকাউন্ট যেগুলো স্ট্যাটিস্টিক দিচ্ছেন আপনি, not a single one is true. Think about that. In country like India, the biggest country in Southeast Asia, right? I mean, honestly speaking, by Asiaর মধ্যে one of the biggest country on this planet. এই দেশের অর্থনৈতিক টোটাল স্ট্যাটিস্টিক্স এবং ইনফরমেশন যেগুলো ভারতীয়দের দিয়ে থাকে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, প্রত্যেকটাই ছিল ভুল। আমি আপনাদেরকে একটা ক্লিপ এখানে বাজিয়ে শোনাতে চাই আপনাদের জানার জন্য। এবং এখানে সবচেয়ে বড় যে staggering or alarming or damaging piece of information IMF put before the public or published is that তারা বলছেন যে আপনাদের জিডিপির তত্ত্বটা যে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন বা যে ইন্ডেক্সের ভিত্তিতে জিডিপি বা ফরকাস্ট করা হয় এবং আপনার যে অর্থনৈতিক যে সমীক্ষা যেগুলো আপনারা পরিচালনা করে, ইউ হ্যান্ডেড ওভার দিস ইনফরমেশন টু দি ইন্টারন্যাশনাল বডিজ, রাইট? দিস আর নট অ্যাকুরেট, অর্থাৎ ফেকড, ম্যানিপুলেটেড, ওর আমি যদি বলি যে অতিরঞ্জিত প্রপাগান্ডিস্ট যেগুলো। একটা জিনিস প্রমাণ হয়েছে এবং এটা কতটা ড্যামেজিং ফর ইন্ডিয়া, এটা আপনাদেরকে আমি জানাতে চাই। সেটা হলো, ধরেন আপনারা জানেন যে এভরি 10 piece of information which is come out or published or broadcast by the Indian media, 9 out of 10 are this way that way manipulated or kind of has a like unbelievable, যেটাকে আমরা বলি, রাইট, or fabricated, যেটা ইন্টারন্যাশনাল বডিগুলো বলছে যে ভারতের থেকে আসা মিডিয়া তথ্যগুলা অনেক ক্ষেত্রেই এগুলা ম্যানিপুলেটেড এবং মিথ্যা তথ্য তারা প্রচার করে থাকেন। এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেদিন বলেছিলেন যে দ্য বিগেস্ট আপনার এক্সপার্টিজ অফ স্পেশালিটি অফ ইন্ডিয়া ইজ দ্যাট ফেক নিউজ। দেখেন, এই ফেক নিউজ শুধু আমাদের সম্বন্ধে তারা বলে না বা পাকিস্তান সম্বন্ধে বলে না, অন্যান্য মুসলিম দেশ সম্বন্ধে শুধু বলে না, তারা নিজের দেশের মানুষের কাছে মিথ্যা তথ্য বিক্রি করে বর্তমানে দেশ পরিচালনা করতেছে। এটা আমি আপনাদেরকে এই ক্লিপটা বাজাতে চাই, বাজিয়ে শোনাতে চাই, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। উনি কি বলতেছেন একজন ইন্ডিয়ান মিডিয়াতে, এবং আমি পরে শোনাবো কোন কোন ক্ষেত্রে তারা ধরেছে ভারতকে, যে ভারত এটা অতিরঞ্জিত করে থাকে। দেখেন, এদেশের বললাম না যে শেখ হাসিনা ভুল করেছে প্রতি ক্ষেত্রেই,
প্রত্যেক ক্ষেত্রেই ভুল করেছে, ভারতকে বিশ্বাস করে। এবং এই জন্য সে তো নিজে যায় নাই, তার পরিবার গেছে, তার দল গেছে, তার ডাইনেস্টি গেছে, এন্টায়ার আওয়ামী লীগকে সে ধ্বংস করে দিয়ে গেছে, শুধু ভারতকে বিশ্বাস করে। এবং শেখ হাসিনার সবচেয়ে লিমিটেশন হলো মহিলাটা লেখাপড়া কম ছিল, এবং মহিলা পড়ালেখা করতে কম, জানার চেষ্টা করতে কম। এটা হচ্ছে তার সবচেয়ে বড়। সে জানতো কি, সে নাকি, আমি একদিন বললাম, শুনেন আমি আপনাদেরকে শেখ হাসিনার বিষয়ে একজন বললো, ভাই যে নেত্রী কিন্তু বেগম খালেদা জিয়ার চেয়ে অমুক নেতার চেয়ে খুবই ভালো, উন্নত। বলে কি কারণে আপনি মনে করলেন উনি অন্য লেভেলের লিডার? বলে ভাই 5 বছর আগে জেলা লেভেলের এক নেতার পরিচয় হয়েছে, 7 বছর পরে গিয়ে তার নাম চেনে। আমি বললাম এটা কি কোনো নেতার নেতৃত্বের গুণাবলী হতে পারে? উনি বলছেন তার কাছে এটা নেতৃত্বের গুণাবলী, আমার কাছে এটা রাবিশ এবং বুলশিট। আমি তখন ওনাকে বলছিলাম, জেলা লেভেলের যদি একটা নেতা বা থানা লেভেলের একটা নেতার নাম সে জানে এবং এটা একবার পরিচয় হয়েছিল এবং এটা এখনো মনে রেখেছে, তাহলে এজন্যই তো আমাদের মূল জায়গাটা তার মনে থাকে না। এটা তার মনে করার দরকারই নাই। দরকার আছে? আপনি আমার বলেন তো, এটা কেউ রাখে এভাবে মনে পৃথিবীতে? এটা নাকি নেতৃত্বের গুণাবলী এবং এটা নাকি তার খুবই ক্যাপাবিলিটি। আমি হাসলাম আর হেসে দেখলাম এই হলো তার কর্মী যারা, তাদের বিশ্বাস নেতার, এটাই তারা মনে করে নেতৃত্বের গুণাবলী বা নেতৃত্বের কোয়ালিটি বা নেতৃত্বের ক্যাপাবিলিটি বা নেতৃত্বের ক্রেডিবিলিটি। অথচ আমার কাছে এটা একটা রাবিশ। আমি বলছিলাম না একবার, বলছে কি শেখ হাসিনা উনি রাতে ঘুমান নাই, আগুন লাগছে বনানীতে। দেখেন আপনি, শুনেন ঘটনাগুলো। ভাই পিলখানা হত্যাকাণ্ডের রিপোর্ট নিয়ে কিছু বলেন। আগামীকালকে পিলখানা হত্যাকাণ্ড রিপোর্ট নিয়ে বলবো, মনে করিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। শুনেন, উনি বলছে যে বনানীর আগুন লাগছে, শেখ হাসিনা ঘুমায় নাই। শুনেন আপনি ঘটনা, একটা বিচ্ছিন্ন ঘটনা, ছোট ঘটনা, এটা দেশওয়ারি না। তো আমি বললাম ওনাকে যে উনি ঘুমায় নাই মানে কি? বলে উনি ঘুমায় নাই ভাই, দেখছেন কত বড় নেতা। আমি বললাম আরে আশ্চর্য ঘটনা, উনি রাতে ঘুমায় না, এটা তো প্রবলেম। উনার তো বরং she needs sound sleep, because she is the prime minister of Bangladesh and she runs almost everything. She needs a proper sleep. এবং ওবায়দুল কাদের বলছে উনি রাতে কখনো ঘুমায় না। এজন্যই আমি তো মনে করছি, তখন বলছিলাম যে এজন্য তো তার পাগলামি সমস্যা। একজন মানুষ যদি রাতে ঘুমায় না, এটা তো বিপজ্জনক। তারে বলেন সে যেন রাতে ঘুমায়। ফায়ার মার্শাল বা ফায়ার ব্রিগেডে whatever ফায়ার সার্ভিসের প্রধান যিনি, they will look at it, এবং তারা এটা লুক আফটার করবে। এবং আপনার পুলিশ বা ফরেনসিক এভিডেন্স সিআইডি তারা আছে, তারা এটা দেখবে, সেনাবাহিনী আছে। উনি একটা আগুন লাগছে, উনি নাকি ঘুমায় না। বরং উনার ঘুমানো উচিত প্রতিদিন কমসে কম 7 থেকে 8 ঘন্টা, যেন উনি সুস্থভাবে দিনের কাজ করতে পারে। এই যে না ঘুমায়, এই জন্য তো তার পাগলামি। দেখেন বাংলাদেশের সেন্টিমেন্ট গুলা দেখেন কিভাবে আমাদেরকে বোঝানো হয়। এখন আমি আমার মাসুমকে তারা বলতে পারবে না, তার নেতা কর্মী তাদেরকে বোঝায় অনেক বড়। উনি ওই সিদ্ধিরগঞ্জ থানার আপনার আওয়ামী লীগের যুবলীগের নেতা, তার নাম উনি চিনে, উনি নাকি খুবই বড় নেতা শেখ হাসিনা, সে বলতেছে এর কাছে। আর আমি আসছে বললাম এটাতে তার মনে রাখা, এটাই তো তার নেতৃত্বের সবচেয়ে বড় ব্যর্থতা। এর নাম তাকে মনে রাখতে হবে কেন? ওয়াই? আমারে বলেন সে বলুক আমার ফায়ার সার্ভিস বা আমাদের ফায়ার ডিপার্টমেন্টের ওই যে ডেপুটি চিফ আছে, তার নাম বলতে পারবে শেখ হাসিনা? বলতে পারবে না। কিন্তু তার নেতার নাম কোথাকার কোন ছাদাবাজ কোন বদমাইশ ইতর, তার নাম সে জানে। এই হলো শেখ হাসিনার অধপতনের। আমি এটা আপনার কাছে কিছু মনে হবে না, বাট আপনি যদি এটাকে গুরুত্ব দেন, ইটস সামথিং এক্সট্রাঅর্ডিনারি, ইউ নিড টু থিংক অ্যাবাউট দ্যাট, রাইট? আচ্ছা, বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সেই ঐতিহাসিক এবং বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়ের সেই ঘটনার রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং সেই রিপোর্টে আওয়ামী লীগকে, ভারতকে এবং তাপসকে সমন্বয়ক হিসেবে দায়ী করা হয়েছে। আর অনেকেই, কয়েকজন সাংবাদিকের নামও এসেছে। এবং এটা ইট ইজ নট আনএক্সপেক্টেড, ইট ওয়াজ এক্সপেক্টেড, বিকজ এত বড় একটা ঘটনা, এটার একটা ওয়েল প্ল্যান্ড এবং এক্সিকিউটেড, এটা বলা বাহুল্য। এটা যারা ন্যূনতম জ্ঞান আছে তারা জানেন যে ইট হ্যাজ টু বি ওয়েল প্ল্যান্ড, আদারওয়াইজ ইট ক্যান নট টেক দ্য স্টেজ। দ্যাটস হোয়াট ইট ইজ। এবং এটা হয়েছে, এবং এর জন্যই কেননা শেখ হাসিনা এবং তাপসের, আপনি দেখেন তার বাবাকে হত্যা করেছে একজন সেনাবাহিনী নামদারি দুর্বৃত্ত। অবশ্যই এটা আপনার নিগৃহীত কাজ বা জঘন্যতম কাজ। এবং এই যে তাপস, সে তার প্রতিশোধ নেওয়ার জন্য সেনাবাহিনীর উপরে, দেখেন এটা কতটা জঘন্য। আমি গতকালকে দেখছি, শুনেন আমি আপনারা, কি দুঃখজনক ঘটনা ভাই। এগুলো বলতে তো আপনারা, এরপরেও যে এদের পক্ষে কথা বলার জন্য কিছু দালাল তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং মেইন স্ট্রিম মিডিয়াতে, আনিস আলমগীরের মতো, মাসুদ কামালের মতো, এরা গিয়া তথ্য দেয় ডক্টর ইউনূসকে নিয়ে। বলছে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ আমেরিকা, এরা নাকি আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীকে ফিনান্স করে, নাম বললাম না, নাম আপনারা চিনেন, ফিনান্স করে এবং তাদেরকে অর্থ সহায়তা দেয়। এবং এটা এমন কিছু মানুষ এটা শেয়ার করতেছে আওয়ামী লীগের। আমি বিশ্বাস করেন আমি শুধু আমাদের সৃষ্টিকর্তাকে বলবো, এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে ধ্বংস করে দাও। এই মিথ্যাবাদী, বাউটাবাজি, দেশদ্রোহী এবং আমাদের দেশকে